আমন্ত্রণ জানাচ্ছি সাদি স্যারের ক্লাসে। আজ আমরা এইচএসসি চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় লেকচার, থিওরির উপরে তৃতীয় লেকচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার একটা হচ্ছে ইআরডি মডেল, যেটা আসলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেল এর সংক্ষেপ, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মডেল, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর একদম শেষে আমরা আলোচনা করব একটা বিশেষ জিনিস নিয়ে, সেটা হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশন নামে একটা বিষয় আছে, যেটাকে একত্রে বলা হয় ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ ডেটা সিকিউরিটির সাথে এটা রিলেটেড। আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আসো আমরা শুরু করি আমাদের প্রথম যে আলোচনা, সেটা নিয়ে একটু আমরা কথা বলি। আচ্ছা, আমার কথা আস্তে শুনতে পাচ্ছ? আমার কথা আস্তে শুনতে পাচ্ছ? একটু, আমি এমনিতেও একটু আস্তে কথা বলছি, কিন্তু একটু আমাকে বলবে কি যে এখন কি আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না? একটু কমেন্টে জানাবে যে এখন কি আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না। দেখো তো। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ওকে, এবার একটু দেখো ইআর ডায়াগ্রাম মডেল জিনিসটা আসলে কি। দেখো, এন্টিটি বলতে আসলে আমরা কি বুঝি, এটা আগে আমাদের জানতে হবে। হোয়াট ইজ এন্টিটি? আসলে এন্টিটি বলতে আমরা বুঝি আমাদের আমাদের ডেটা টেবিলে সংরক্ষিত প্রত্যেকটা বিষয়বস্তুকেই আসলে বলা হয় এন্টিটি। তাহলে এন্টিটি জিনিসটা কি? ডেটা টেবিলের সংরক্ষিত প্রতিটি বিষয় বস্তুকেই বলা হবে বা বলা হয় এন্টিটি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, সাউন্ড একটু তোমাদের মানে একটু ভলিউমটা বাড়াতে হবে। এর কারণ হচ্ছে এমনিতেও আমি একটু আস্তে কথা বলছি, প্লাস আজকের রেকর্ডটা সরাসরি মাইক্রোফোন দিয়ে নেওয়া হচ্ছে, সেজন্য হয়তো বা তোমাদের মনে হতে পারে। ঠিক আছে, এখন একটু তোমরা আমাকে বলবে যে আমার কথা আশা করি এখন এমনি স্পষ্ট শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, এখন সবাই বুঝো যে প্রতিটি বিষয়বস্তুকে বলা হয় এন্টিটি, ঠিক আছে? আর এন্টিটির, খেয়াল করো, আর এন্টিটির
নামকরণ নামকরণ করা হয় টেবিলের নাম অনুসারে। ক্লিয়ার? তাই অনেক সময় তোমরা দেখবে কোনো একটা টেবিলকে কিন্তু এন্টিটি সেটও বলা হয়, ঠিক আছে? তাই কোনো তাই কোনো ডেটাবেজের টেবিল সমূহকে এন্টিটি সেট বলা হয়। এখন আসো, যেটা বলতে চাচ্ছিলাম যে ডেটা টেবিলের আমরা এই যে এন্টিটি, এই এক একটা এন্টিটি সাথে আরেকটা এন্টিটি বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের আমরা যে রিলেশন করি এদের মধ্যে, অর্থাৎ ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, তারপরে কার সাথে কার কোন রিলেশন, এগুলো দেখিয়ে যে ডায়াগ্রাম, সেটাকেই আমরা বলে থাকি ER ডায়াগ্রাম মডেল। ঠিক আছে? ER ডায়াগ্রাম মডেল। আচ্ছা, তাহলে এখন আমরা সবাই একটু দেখব যে এই ER ডায়াগ্রামের জন্য আমাদের কি কি জানতে হবে। আমাদের কিছু সিম্বল সম্বন্ধে জানতে হবে। তো সেই প্রতীকগুলো কি কি সেটা আসলে আমরা একটু দেখে নেই। আমাদের প্রথম যে প্রতীকটা, সেই প্রতীকটা হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র দিয়ে আমরা এন্টিটি প্রকাশ করি। কি প্রকাশ করি স্যারেরা? এন্টিটি। এটা হচ্ছে আমরা এন্টিটি প্রকাশ করি। এন্টিটি, এখানে আমরা এটাকে বলি এন্টিটি। আর এন্টিটি প্রকাশ করার জন্য আমাদের একটা আয়তক্ষেত্র নিতে হয়, এর মাঝখানে আমাদেরকে এন্টিটির নামটা লিখতে হবে। ঠিক আছে স্যারেরা? আচ্ছা, এবার সবাই খেয়াল করো, আমাদের দ্বিতীয় যে প্রতীক, সেই প্রতীকটা হচ্ছে বৃত্ত বা উপবৃত্ত। এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। আসলে অ্যাট্রিবিউট জিনিসটা কি? প্রত্যেকটা টেবিলের যে এক একটা ফিল্ড বা কলাম নেম, এটাকে বলা হবে এক একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটেরও কিছু ধরন আছে, আমি তোমাদের একটু ক্লিয়ার করি। শুধুমাত্র একটা সলিড অ্যাট্রিবিউট হচ্ছে একদম নর্মাল বিষয়, ঠিক আছে? আচ্ছা, যদি এই অ্যাট্রিবিউটটা আমরা একটু অন্যভাবে প্রকাশ করি, ধরো আমরা যদি এরকম নেই, ধরো একটা সার্কেলের উপর আর একটা সার্কেল, এটাকে আমরা বলি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। স্যার বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরো কোনো একটা অ্যাট্রিবিউটে যদি তোমার একাধিক ভ্যালু থাকে কোনো একটা ফিল্ডে, সেটাকে আমরা বলি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা ফর্ম পূরণ করেছ, সেই ফর্মে দুইটা ফোন নাম্বার দিতে বলেছে, ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2। আমরা ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2কে আলাদাভাবে টেবিলে উপস্থাপন করলেও আমরা ER ডায়াগ্রামে একটা মধ্যেই ফোন নাম্বার হিসাবেই আমরা সেটাকে উপস্থাপন করব। আবার একটা স্টুডেন্ট কতগুলো সাবজেক্ট পড়ে,
সেক্ষেত্রেও আমরা এই ধরনের এটা ব্যবহার করি। ঠিক আছে স্যারেরা, এবার আসো আমরা চলে যাচ্ছি আরেকটা অ্যাট্রিবিউটে। সেটা কীরকম দেখো, সেটা দেখতে অনেকটা এরকম। অর্থাৎ আরও থাকতে পারে, আমি জাস্ট দুইটা, আচ্ছা আমি তিনটা দিই তোমাদের বুঝাই, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ধরো এরকম একটা আমরা নিলাম, এই ধরনের অ্যাট্রিবিউটকে আমরা বলে থাকি কম্পোজিট অ্যাট্রিবিউট। তো কম্পোজিট অ্যাট্রিবিউটটা আসলে কি আমি একটু ব্যাখ্যা করি। ধরো তোমার একটা ফিল্ডকে ভেঙে তার মধ্য থেকে তথ্য নিতে হবে, মানে একাধিক তথ্য নিতে হবে, এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি কম্পোজিট অ্যাট্রিবিউট। আমরা একটা উদাহরণ দিই, এটার একটা সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে নেম। ঠিক আছে, অনেক সময় তোমরা দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের যখন নাম নিতে, নাম আমরা পূরণ করি, তখন আমাদের বলে যে এখানে আমাদের ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপরে লাস্ট নেম। কথাটা বুঝতে পেরেছ? তাহলে ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম, এই ধরনের ক্ষেত্রে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউটের উদাহরণ দেখতে পাই। ঠিক আছে স্যারেরা, ওকে। এবার আসো আমরা আর একটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সেটা কীরকম? সেটা হচ্ছে সলিড লাইন দিয়ে না এঁকে সেটাকে আঁকতে হয় ড্যাশ বা ডট লাইন দিয়ে। ঠিক আছে স্যারেরা, এটা আরও গ্যাপ হবে, আসলে এটা বোঝা যাচ্ছে না, আর একটু গ্যাপ দিয়ে আমাদের আঁকতে হবে, তাহলে আসলে বোঝা যাবে। এই যে ডট দিয়ে, তো এই ধরনের অ্যাট্রিবিউটকে বলা হয়ে থাকে ডিরাইভড অ্যাট্রিবিউট। আচ্ছা স্যার, ডিরাইভড অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কি? যে অ্যাট্রিবিউটটার ভ্যালু আমরা অন্য কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালু থেকে জানতে পারি, তাকে আমরা বলি ডিরাইভড অ্যাট্রিবিউট। একটা উদাহরণ দিই, যেমন এইজ। আচ্ছা, এইজ কিভাবে স্যার ডিরাইভড অ্যাট্রিবিউটের উদাহরণ? সবাই একটু খেয়াল করো, আমরা এইজ কোথা থেকে পাই? ডেট অফ বার্থ আর আমাদের সিস্টেমের যে বর্তমান ডেট ক্যালকুলেশন করে। অর্থাৎ ধরো তুমি ডেট অফ বার্থ নামে একটা ফিল্ড নিয়েছো বা একটা অ্যাট্রিবিউট নিয়েছো, সে আমার বর্তমানে কম্পিউটারের সিস্টেমের কত তারিখ চলছে এই দুইটার সাথে সম্পর্ক স্থাপন করে সে এই এজটাকে নির্ণয় করবে। কথাটা কি বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো, তার একটা পরিচয় দিলাম। তাহলে অ্যাট্রিবিউট আসলে কি স্যার? কিছুই না, ডেটা টেবিলের যে এক একটা ফিল্ডই আসলে স্যার এক একটা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আর এবার আসো আমাদের আরেকটা বিষয় সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে সিম্বলটা একটু খেয়াল করো। জাস্ট একটা ডায়মন্ড শেপ।
জাস্ট একটা ডায়মন্ড শেপ। এটাকে আমরা বলি রিলেশন। এটাকে আমরা বলি রিলেশন। এই রিলেশন এর একটা নাম দিতে হয়, এটা আমার পছন্দের একটা নাম দিলেই হবে, ঠিক আছে? এখন তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখাবো কিভাবে আমাদের ইআর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় কিওয়ার্ডগুলো একটু তোমাদের বুঝতে হবে, কিওয়ার্ডগুলো একটু ঠান্ডা মাথায় তোমাদের বুঝতে হবে। প্রথমেই আসো, আমাদের এটার জন্য একটা টেবিল দেয়া হবে, ঠিক আছে? আসো আমরা একটু দেখি কিছু টেবিল নিয়ে। ধরো আমাদের একটা টেবিল দেয়া হলো, ধরো এটা হচ্ছে আমাদের একটা টেবিল। টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। দেন আমরা আরেকটা টেবিলের কথা চিন্তা করি, আমরা ধরলাম এটা টিচারের টিআইডি, নেম, স্যার কোন সাবজেক্ট পড়ান সেটা, কোন ক্লাসের ক্লাস টিচার থাকলে সেটা, আর এখানে ধরো স্যালারি। এটা আমাদের টিচার টেবিল। আচ্ছা, আর একটা টেবিল আমরা নেই, ধরো টিচার এবং স্টুডেন্ট তারা তো ফিস দেয় এবং টিচার স্যালারি নেয়, ধরলাম সেটা। খেয়াল করো, ধরো এটা আইডি, অর্থাৎ আইডি। আর আচ্ছা, এখানে আইডি না, আমরা এখানে সিরিয়াল নাম্বার দিলাম। এখানে আমরা নিলাম হচ্ছে আইডি, মানে কার সাথে কি। এখানে আমরা দিলাম হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকার আদান প্রদান। এখানে আমরা দিলাম হচ্ছে ডেট, এখানে দিলাম কোন মান্থ এর জন্য, আর এটা দিলাম হচ্ছে টাইপ। টাইপ মানে ডেবিট না ক্রেডিট, অর্থাৎ স্যালারি তুলছে নাকি আমাদের স্টুডেন্ট ফিস জমা দিচ্ছে, সেটা আর কিছুই না। তাহলে এটাকে আমরা নাম দিলাম আমাদের অ্যাকাউন্ট সেকশন। ক্লিয়ার? এই তিনটা টেবিল ধরো আমাদের পরীক্ষায় দেয়া থাকলো, আমরা এখন এদের মধ্যে একটা ইআর ডায়াগ্রাম অঙ্কন করব। তো আমাদের প্রথম কাজটা কি হবে? আসো আমরা চলে যাচ্ছি, আমাদের ইআর ডায়াগ্রামটা আমরা অঙ্কন করে ফেলি। তো আমাদের প্রথম যে কাজটা হবে, খেয়াল করো, সেই কাজটা হচ্ছে প্রত্যেকটা এন্টিটি আর তার অ্যাট্রিবিউটটা অঙ্কন করে ফেলা। তো প্রথমেই আসো আমরা স্টুডেন্ট যে এন্টিটি সেটা আমরা অঙ্কন করি। এটার জন্য আমাদের এরকম একটা নিতে হবে, আর এখানে আমরা এখন ধরো লিখলাম স্টুডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমাদের যে স্টুডেন্ট টেবিলের দেখি,
অ্যাট্রিবিউটগুলো কি কি? এসআইডি, নেম, ক্লাস, সেকশন, একদম নর্মাল। তাহলে এই হচ্ছে আমাদের এসআইডির জন্য, এটা হচ্ছে নেম, দেন এটা হচ্ছে আমাদের ক্লাস, আর এই হচ্ছে আমাদের সেকশনের জন্য, ঠিক আছে? আচ্ছা, সবগুলো একই রকম দেখলে আসলে ভালো লাগে, তাই আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এই তাহলে এদের প্রত্যেকের সাথে আমার একটা লিংক কিন্তু করে দিতে হবে। এই তাহলে এখানে আমি লিখলাম এসআইডি, খেয়াল করো এখানে কিন্তু আমার এসআইডিটা প্রাইমারি কি যে ফিল্ড হয় সেটার নিচে আসলে আন্ডারলাইন দিতে হয়, ঠিক আছে? তাই আমি এখানে একটা এই আন্ডারলাইন নিয়ে নিলাম, ঠিক আছে স্যারেরা? একটা আন্ডারলাইন নিয়ে নিলাম। এবার আসো, পরেরটা হচ্ছে নেম। তারপর ক্লাস, আর তারপর দেয়া আছে সেকশন। এই হচ্ছে আমাদের একটা একটা এন্টিটির কাজ শেষ হলো। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমরা আরেকটা এন্টিটি অঙ্কন করতে যাচ্ছি। আমরা আরেকটা এন্টিটি নিতে যাচ্ছি। এটা ধরো, এটার আমরা নিলাম টিচার। আমাদের টিচার এন্টিটিটা আমরা নিলাম মাত্র। এখন সবাই একটু খেয়াল করো, আমাদের টিচারের ক্ষেত্রে টিচার আইডি, নেম, সাবজেক্ট, ক্লাস, স্যালারি। তাহলে টিআইডি, তারপর নেম, সাবজেক্ট, ক্লাস, আর হচ্ছে স্যালারি। ক্লিয়ার স্যারেরা? তাহলে এখানে এখন টিচারের আইডিটা আমি লিখব টিআইডি, তার নিচে আন্ডারলাইন কেন বুঝতেই পেরেছো, কারণ এটার প্রাইমারি কি। তারপর আমার টিচারের নেম। আচ্ছা, তারপর টিচার কোন সাবজেক্ট পড়ান, তারপর আমাদের এই টিচার সাহেব কোনো, আচ্ছা আমাদের এই টিচার কোনো ক্লাসের ক্লাস টিচার কিনা, সে যদি কোনো ক্লাসের ক্লাস টিচার হয়ে থাকেন সেটা আমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, আর একদম শেষে হচ্ছে তার স্যালারি।
ঠিক আছে, স্যালারি। এখন সবাই একটু খেয়াল করো, এখানে আমরা এখন এই টিচারের সাথে এগুলোর জাস্ট একটা রেখা দ্বারা যুক্ত করে দিব, তাহলে এটা হয়ে গেল আমার ইয়ার ডায়াগ্রাম। ক্লিয়ার? এবার আমার লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টস বা অ্যাকাউন্ট সেকশন। এই যে অ্যাকাউন্ট সেকশন, তাহলে আমরা এখন অ্যাকাউন্ট সেকশনটার এন্টিটিটা তৈরি করে ফেলি। খেয়াল করো, অ্যাকাউন্ট সেকশন। ওকে, এখন এই অ্যাকাউন্ট সেকশনের ক্ষেত্রে আবার আমাদের কয়েকটা বিষয় আছে, সেটা একটু আমরা করে ফেলি। 1 নাম্বার সিরিয়াল, 2 নাম্বার হচ্ছে আইডি অর্থাৎ কার সাথে লেনদেন, তারপরে অ্যামাউন্ট, তারপরে হচ্ছে ডেট, কত তারিখে, তারপর হচ্ছে কোন মান্থের জন্য, তারপরে হচ্ছে টাইপ। ক্লিয়ার? তারপরে হচ্ছে টাইপ। তাহলে সিরিয়াল, এই যে সিরিয়াল, এই সিরিয়ালটাই কিন্তু আমাদের এখানে প্রাইমারি কি। ঠিক আছে, আইডি কিন্তু এখানে প্রাইমারি কি না, তোমাদের বুঝতে হবে, তোমাদের বিষয়টা একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে গেল। এবার আসো, তারপরে হচ্ছে আমাদের এখানে আইডিটা লিখতে হবে। আইডি, এই হচ্ছে আমাদের আইডি। তারপর অ্যামাউন্ট, তারপর ডেট, কোন তারিখে লেনদেন হয়েছে, তারপর মান্থ, কোন মাসের জন্য, আর একদম শেষে আমাদের এখানে দেখতে হবে সেটা হচ্ছে টাইপ, অর্থাৎ স্যালারি তুললো নাকি কোনো স্টুডেন্ট টাকা পয়সা জমা দিল। আচ্ছা, এবার আমরা এখানেও একটা করে আমরা লাইন টেনে দিই। খেয়াল করো, আমরা লাইন টেনে দিলাম। এবার আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ, দেখো আমাদের মোটামুটি সবগুলো এন্টিটি স্থাপন করা হয়েছে। নাও উই হ্যাভ টু মেক দ্য রিলেশনশিপ অ্যামং দিজ এন্টিটি। আমাদের এখন এই এন্টিটির মধ্যে রিলেশন স্থাপন করতে হবে। চলো আমরা রিলেশনগুলো স্থাপন করে ফেলি। এই রিলেশনগুলো স্থাপন করার ক্ষেত্রে আমাদের ডায়মন্ড শেপ এর সাহায্য নিতে হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, হায়ার লেভেলে গেলে তোমরা জানতে পারবে। দেখো এই অ্যাকাউন্ট সেকশনে কিন্তু আইডিটা একটা ফরেন কি। কিভাবে ফরেন কি? কারণ স্যার অন্য কোনো টেবিলের প্রাইমারি কি এখানে এসে ব্যবহার হয়েছে, তাই প্রকৃতপক্ষে এই যে আমাদের আইডি, এটা এখানে থাকবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রকৃত ইআর ডায়াগ্রাম, কিন্তু আমাদের বইতে এটা সহই দেয়া আছে। ঠিক আছে, ফরেন কি দেয়া লাগে না, কারণ সেটা দিয়েই আমাদের রিলেশন স্থাপন করতে হয়। কিন্তু যেহেতু আমাদের বইতে স্যার দেয়া আছে, তাই আমরা এটা রাখলাম। কথাটা কি বুঝতে পেরেছো? এবার আসো, আমরা চলে যাচ্ছি আমাদের
যে যে রিলেশনের কথা বলেছি সেই রিলেশন স্থাপনে আমরা চলে যাচ্ছি। আমাদের এটার জন্য নিতে হবে ডায়মন্ড শেপ। ওকে, তাহলে টিচার আর স্টুডেন্টের মধ্যে একটা রিলেশন হবে। আচ্ছা, স্টুডেন্ট আর অ্যাকাউন্টসের মধ্যে একটা রিলেশন হবে, আর টিচার আর অ্যাকাউন্টসের মধ্যে একটা রিলেশন হবে। রিলেশনগুলো কার কার মধ্যে দিলাম? প্রথমটা দিলাম স্টুডেন্ট আর টিচার। আচ্ছা, তারপরের রিলেশনটা অ্যাকাউন্ট সেকশন আর স্টুডেন্টের সাথে একটা রিলেশন, আর এখানে আমাদের টিচারের সাথে আমাদের এই অ্যাকাউন্ট সেকশনের একটা রিলেশন। ঠিক আছে স্যারেরা, এখন আমরা আসো একটা একটা রিলেশন শেষ করি। এটাকে আমরা যদি ক্লাস টিচারের আন্ডারে এই রিলেশনটা স্থাপন করি, অর্থাৎ কোন স্টুডেন্ট এর ক্লাস টিচার কে। ঠিক আছে, আচ্ছা, এই রিলেশনটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে স্টুডেন্টরা আসলে কি করে, স্টুডেন্টরা অ্যাকাউন্টসে কি জমা দেয়, ফিস জমা দেয়, আমরা ফিস নাম দিলাম। মনে রেখো, তুমি কিন্তু চাইলে এখানে রিলেশন 1, রিলেশন 2, রিলেশন 3 এভাবেও নাম দিতে পারো। তুমি চাইলে দিতে পারো টিচার স্টুডেন্ট রিলেশন, টিচার অ্যাকাউন্টস রিলেশন, অ্যাকাউন্টস স্টুডেন্ট রিলেশন, এটা তোমার দেয়া নাম। ঠিক আছে, আবার টিচার এখান থেকে স্যালারি নেয়, তাই এটার নাম দিলাম স্যালারি বা স্যালারি উইথড্রল। ঠিক আছে, ওকে, এবার আমাদের শেষ একটা কাজ করতে হবে। তার আগে আমরা একটু দেখি আমাদের ইআর ডায়াগ্রামের চেহারাটা হয়ে গেল এরকম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রকৃত ইআর ডায়াগ্রামটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রকৃত ইআর ডায়াগ্রাম। এবার আসো আমাদের সর্বশেষ যে কাজটা সেটা একটু করে ফেলি, সেটা হচ্ছে আমাদের এখানে রিলেশনটা কীরকম, 1 to 1, 1 to many না many to 1, এটা আমাদের লিখে দিতে হবে। এখন তোমরা আমাকে বলো, একটা স্টুডেন্ট এর ক্লাস টিচার একজন, কিন্তু একজন টিচারের আন্ডারে কিন্তু একটা স্টুডেন্ট নয়, তাহলে স্টুডেন্ট হচ্ছে মেনি। এখানে আমরা লিখব এম, আর খেয়াল করো, আর তা একটু ছোট্ট করে আর কি লিখতে হবে, আর এখানে আমরা লিখব 1। ঠিক আছে স্যারেরা, এখানে আমরা লিখব হচ্ছে 1। তাহলে এই রিলেশনটা হয়ে গেল মেনি টু 1। এবার আসো, একজন স্টুডেন্ট কয়বার ফিস জমা দেয়? স্যার, একজন স্টুডেন্ট একাধিকবার ফিস জমা দেয়। তাহলে একটা স্টুডেন্টের আইডি দিয়ে আমি অনেকগুলো খুঁজে পাবো, অনেকগুলো ডেটা খুঁজে পাবো। মানে একটা স্টুডেন্টের আইডি দিয়ে যদি আমি সার্চ দিই স্যার, তাহলে কিন্তু আমি এখানে দেখবো সে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটা মান্থে সে টাকাটা জমা দিয়েছে। তাই এটা 1 to many। আমি আবার ক্লিয়ার করি, একজন স্টুডেন্ট প্রথম মাসে একবার ফিস জমা দিলে শুধুমাত্র জানুয়ারির জন্য তুমি একটা পাবে, কিন্তু পরের মাসে যখন দিতে থাকবে তখন একাধিক রেকর্ড খুঁজে পাবে। ঠিক তেমনি আমাদের একজন শিক্ষক স্যালারি একবার তুলেন না, প্রত্যেক মাসে মাসেই স্যালারি তুলেন। এই হচ্ছে আমার একটা ইআর ডায়াগ্রাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, ইআর ডায়াগ্রামে আপনারা প্রথমেই এন্টিটিগুলো এঁকে নেবেন এবং তার অ্যাট্রিবিউটগুলো এঁকে নেবেন। যদি প্রাইমারি কি অ্যাট্রিবিউট হয়ে থাকে তাহলে তার নিচে আন্ডারলাইন দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের রিলেশনগুলো বসাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা টেবিলের সাথে প্রত্যেকটা টেবিলের যে রিলেশন হতেই হবে এমন কোনো কথা নাই, তবে যদি হওয়ার সম্ভাবনা থাকে তবে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে ডাটা বেসটা যখন তৈরি করা হবে সেটা একটা সুন্দর ডাটাবেস তৈরি হবে। আর একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করি, তোমাদের টেবিল থেকে ইআর ডায়াগ্রাম তৈরি করতে বলে, হায়ার লেভেলেও তাই, কিন্তু বাস্তবে আমরা আগে ইআর ডায়াগ্রামটা তৈরি করি, তারপর সেখান থেকে রিলেশন অনুযায়ী কয়টা টেবিল হবে সেটা আমরা নির্ণয় করি। যেমন এখানে দেখো
ওয়ান টু ম্যানি প্রত্যেকটা রিলেশন হয়েছে, কিন্তু 1-to-1ও হতে পারতো, আবার আরেকটা বিষয় ম্যানি টু ম্যানিও হতে পারতো। তোমরা হায়ার লেভেলে গেলে জানবে 1-to-many, তারপর 1-to-1 এই ধরনের রিলেশনে নতুন করে কোনো টেবিল তৈরি করা হয় না, কিন্তু ম্যানি টু ম্যানির জন্য নতুন একটা টেবিল তৈরি করতে হয়। আমরা গত ক্লাসে লেকচার 2তে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? যে ম্যানি টু ম্যানি রিলেশন আমরা দেখাবো 2টা টেবিলে, কিন্তু এটা প্রকৃতপক্ষে সংরক্ষণ করতে হয় তৃতীয় একটা টেবিলের। দ্যাটস ফাইন। এই হচ্ছে আমাদের ER ডায়াগ্রাম। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি ঠান্ডা মাথায় একটু আগে তোমাদের বুঝতে হবে। তোমরা অনেকেই খেয়াল করেছ, যখন www.something.com লিখে সার্চ দাও, তখন স্যার আমাদের এই উপরের বক্সে অনেক হিজিবিজি কিছু লেখা আসে, এই যে উপরে, ঠিক আছে, এই যে এখানে। তো এই হিজিবিজি লেখাটা আসলে স্যার বুঝতে পারি না। এছাড়াও স্যার কখনো কখনো মেসেজ যখন আসে উল্টাপাল্টা কিছু কোড দেখায়। আসলে এই উল্টাপাল্টা কোডটা হচ্ছে তোমার, আচ্ছা এখন 1-to-1-এর একটা এক্সাম্পল আমরা নিতে পারি। যেমন আমরা এইভাবে চিন্তা করি, একটা স্টুডেন্ট পরীক্ষায় অংশ নিয়েছে, ঠিক আছে, এখন ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার রেজাল্ট, ঠিক আছে, একটা স্টুডেন্টের কিন্তু কি হবে বলো তো? একটা স্টুডেন্টের রেজাল্ট যখন তুমি দেখবে, ঠিক আছে, তখন কিন্তু তার একাধিক ফিল্ড তুমি খুঁজে পাবে না। কথাটা কি বুঝতে পেরেছ? তুমি তার একাধিক ফিল্ড খুঁজে পাবে না, কারণ একটা স্টুডেন্টের আইডি দিয়ে যদি তুমি সার্চ দাও, তাহলে স্টুডেন্টের ইনফরমেশন একটা পাওয়া যাবে, আবার যদি তুমি রেজাল্ট টেবিলে সার্চ দাও, তাহলেও তুমি একটা মাত্র রেকর্ড খুঁজে পাবে। তাহলে এটা হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট ইনফো, আর এটা হচ্ছে আমার রেজাল্ট, ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে কথাটা কি ক্লিয়ার? যে কথাটা বললাম, অর্থাৎ এই ধরনের রিলেশন হচ্ছে 1-to-1-এর একটা উদাহরণ। ক্লিয়ার স্যার এটা? ওকে, এবার আমরা চলে আসছি আমাদের ক্রিপ্টোগ্রাফি। ঠান্ডা মাথায় বুঝেন, লিখবেন পরে, আগে একটু বুঝেন। সেটা হচ্ছে আমাদের একটা যে কোনো মেইন ডেটা টেবিলে সংরক্ষিত থাকে প্লেন টেক্সট আকারে, অর্থাৎ আমাদের বোধগম্য যে প্লেন টেক্সট, ধরো ABCD এরকম, ঠিক আছে। যেমন ধরো হ্যালো, ঠিক আছে, হ্যালো একটা লেখা, তাহলে এটা একটা নর্মাল একটা প্লেন টেক্সট। ওকে, এখন সবাই খেয়াল করো, এটা যখন তুমি কোথাও প্রেরণ করতে যাবে, এই হ্যালো লেখাটা যখন কোথাও প্রেরণ করতে যাবে, এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, আমি সেই সিস্টেমটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি। এই সিস্টেমটার নাম হচ্ছে এনক্রিপশন। আচ্ছা, এই এনক্রিপশনে আসলে কি করা হয় ঠান্ডা মাথায় একটু বুঝেন। মূল ডেটা বা প্লেন ডেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। কিভাবে উপস্থাপন করা হয়?
বিকৃত রূপে, ঠিক আছে? আচ্ছা, বিকৃত রূপে উপস্থাপন করা হয়। এখন এর সাথে একটা অ্যালগোরিদম ব্যবহার করা হয়। অ্যালগোরিদম জিনিসটা আসলে কি স্যার? অ্যালগোরিদম হচ্ছে একটা একটা নিয়ম বা একটা সিস্টেম, যে সিস্টেমে বিকৃতভাবে যে আমি উপস্থাপন করব, কিভাবে উপস্থাপন করব। একটা উদাহরণ দেই, ধরো তুমি একটা সিস্টেম ফলো করলে, সেই সিস্টেমটা কীরকম? সেই সিস্টেমটা হচ্ছে স্যার, আমি যে কাজটা করব, প্রত্যেকটা অক্ষরের পরের অক্ষরটা লিখব। যেমন হ্যালোর জি এর ক্ষেত্রে, এইচ এর ক্ষেত্রে আমি ধরো আই লিখব, ই এর ক্ষেত্রে এফ লিখব, এল এর পর এম, এম ও এর পর পি। এটা আপনার একটা ইচ্ছা, ঠিক আছে? এটা একটা ইচ্ছা। ঠিক তেমনি আমি যে কাজটা করব, আমি চাইলে এক ঘর না স্যার, আমি চাইলে 2 ঘর করে করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এনক্রিপশন কি। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো, এটা একটা চাবি, ধরে নাও এটা একটা চাবি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বলি এনক্রিপশন কি, ঠিক আছে? এনক্রিপশন কি অর্থাৎ আমার এনক্রিপশন কি হচ্ছে একটা অ্যালগোরিদম বা একটা নিয়ম, যার সাহায্যে ডেটাকে কিভাবে আমি এনক্রিপশন করব সেটার একটা সিস্টেম বা অ্যালগোরিদম, ঠিক আছে? তাহলে এনক্রিপশন কি জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট একটা নিয়ম নীতি, অর্থাৎ কোন নিয়ম ফলো করে আমি এনক্রিপশন করছি তাকেই বলা হয় এনক্রিপশন কি। তাহলে এনক্রিপশনের মধ্যে আমার প্লেন টেক্সট দেয়া হলো এবং এনক্রিপশন কি দেয়া হলো। এবার কি হলো, কি ঘটনাটা ঘটবে, এই এনক্রিপশন কি থেকে যে আমি আউটপুট পাবো, সেই আউটপুটটা দেখতে হবে কিছুটা দুর্বোধ্য, কিছুটা দুর্বোধ্য। কীরকম হবে স্যার? ধরো হলো এরকম জিএফ এমএমপি, কথাটা কি বুঝতে পেরেছ? আরও জটিল হতে পারে, ঠিক আছে? আরও জটিল হতে পারে। তাহলে এটাই হচ্ছে স্যার আমার এনক্রিপশন। আমি আবার বলি, এনক্রিপশন কাকে বলে? মূল ডেটাকে কোনো অবৈধ ব্যবহারকারীর নিকট দুর্বোধ্যভাবে বা বিকৃতভাবে উপস্থাপন করার যে পদ্ধতি তাকে বলা হয় এনক্রিপশন। এক্ষেত্রে আমরা প্লেন টেক্সট এবং এর সাথে একটা এনক্রিপশন কি প্রদান করি। এই এনক্রিপশন কিটা হচ্ছে সেই অ্যালগোরিদম বা নিয়ম যা ব্যবহার করে আমরা মূল ডেটা থেকে বিকৃত ডেটা পাই। এই বিকৃত ডেটার একটা নাম আছে, এই বিকৃত ডেটার নাম হচ্ছে এনক্রিপ্টেড কি, এনক্রিপ্টেড অথবা সাইফার টেক্সট। কথাটা কি বুঝতে পেরেছেন? এটার একটা নাম আছে, ঠিক আছে? এনক্রিপ্টেড টেক্সট বা সাইফার টেক্সট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এনক্রিপশন জিনিসটা কি। তাহলে এনক্রিপশন থেকে আমি কাকে পাবো? আমি বিকৃত ডেটাকে পাবো। এই এনক্রিপশনের পর প্রাপ্ত বিকৃত ডেটাকে বলা হয় এনক্রিপ্টেড টেক্সট বা সাইফার টেক্সট। ক্লিয়ার? এবার আসো, এবার এই ডেটা আমরা কি করব? আমরা কমিউনিকেশন সিস্টেমে প্রেরণ করব, ঠিক আছে? আমরা কমিউনিকেশন সিস্টেমে প্রেরণ করব। কমিউনিকেশন সিস্টেম, এই কমিউনিকেশন সিস্টেমে এই যে আমরা প্রেরণ করলাম, এটা এখন আমার রিসিভারের নিকট, এটা হচ্ছে সেন্ডার অংশে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ডার পার্ট। এখন এটা কার কাছে গিয়ে পৌঁছবে? রিসিভার। এখন খেয়াল করো, আমার রিসিভারে কিন্তু উল্টা ঘটনা ঘটবে। দেখো এখানে আমি এনক্রিপশনে দিয়েছি প্লেন টেক্সট, পেয়েছি এনক্রিপ্টেড টেক্সট, বাট আমার ডিক্রিপশনে কিন্তু এখন উল্টা ঘটনা ঘটবে। খেয়াল করো,
আচ্ছা, সংজ্ঞা, এনক্রিপশনের সংজ্ঞা মূল ডেটাকে অবৈধ ব্যবহারকারীর নিকট দুর্বোধ্যভাবে উপস্থাপন করার জন্য মূল ডেটাকে যে প্রক্রিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় এনক্রিপশন। আর যে অ্যালগোরিদম বা নিয়ম নীতি অনুসরণ করে এনক্রিপশন করা হয় তাকে বলা হয় এনক্রিপশন কি। আর এনক্রিপশনের পর প্লেন টেক্সটের যে দুর্বোধ্য বা বিকৃত রূপ ফিরে পাই সেই বিকৃত রূপকে বলা হয় এনক্রিপ্টেড টেক্সট বা সাইফার টেক্সট। ক্লিয়ার? ওকে, এবার আসো এখানে এটা এখন ডিক্রিপ্ট হবে, ঠিক আছে? রিসিভার পার্টে এটা এখন ডিক্রিপ্ট হবে। খেয়াল করো, এটা এখন ডিক্রিপশনে চলে আসলো। স্যার, এনক্রিপশনে যেমন আমাদের একটা কি দিতে হয় যেটার নাম এনক্রিপশন কি, ঠিক একইভাবে আমরা ডিক্রিপশনের জন্য একটা কি দিব, এটাকে বলা হয় ডিক্রিপশন কি। স্যার, এই ডিক্রিপশন কিটা আসলে কি সেটা একটু খেয়াল করো। আমরা এনক্রিপশনে যেমন স্যার বলে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে পরের অক্ষরটা নাও, এখানে আমরা এনক্রিপশনের ক্ষেত্রেও বলে দিব যে প্রত্যেকটা ক্ষেত্রে কি নাও, আগের, ঠিক আছে, আগের ঘরের অক্ষরটা নাও। এটাও একটা অ্যালগোরিদম, ঠিক আছে? তাহলে এবার আমি কাকে ফিরে পাবো স্যার? আমি এবার আমার এই যে প্লেন টেক্সট, ঠিক আছে, এই প্লেন টেক্সটটাকেই কিন্তু ফিরে পাবো। ক্লিয়ার স্যারেরা? আমরা এই প্লেন টেক্সটটাকেই আবার এখন ফিরে পেলাম। এই হচ্ছে আমাদের ওভারঅল এনক্রিপশন আর ডিক্রিপশনের যে ধারণাটা। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে স্যার ডিক্রিপশন কাকে বলে? এখন আমাদের সংজ্ঞাটা হচ্ছে ডিক্রিপশন কাকে বলে। খেয়াল করো, রিসিভার প্রান্তে বা গ্রাহক প্রান্তে সাইফার টেক্সট বা এনক্রিপ্টেড টেক্সট বা বিকৃত দুর্বোধ্য যে রূপ সেটাকে যে নিয়মে পুনরায় বোধগম্য ডেটাতে রূপান্তর করা হয় সেই নিয়মটাকে বলা হয় ডিক্রিপশন। আর যে অ্যালগোরিদম ফলো করে বা অনুসরণ করে এই ডিক্রিপশনটা করা হয় তাকে বলা হয় ডিক্রিপশন কি। ডিক্রিপশন শেষে আমরা কাকে ফিরে পাই? আমরা একদম প্রথমে যে ডেটাটা ছিল সেই ডেটাটাই ফিরে পাই। এখন স্যার তুমি বলতে পারো তাহলে স্যার মাঝে মাঝে ওই যে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে স্যার আমার কাছে টেক্সট আসে, এই টেক্সটটা না স্যার দেখতে বিকৃতভাবেই থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার ধরো তোমার সেলফোন অথবা তোমার গ্রাহক যে মেশিনটা সেই মেশিনটায় হয়তোবা ডিক্রিপশন করার আগেই তোমাকে শো করে দিয়েছে, এটা অনেক সময় হতে পারে, ঠিক আছে? দৈব ত্রুটি তোমরা পড়েছিলে যে দৈব ত্রুটিতে তোমরা জানো মাঝে মাঝে কি হতে পারে, এই একটা ঝামেলা হতে পারে। এটাই হচ্ছে স্যার আমাদের এনক্রিপশন আর ডিক্রিপশন। মনে রেখো, এনক্রিপশন আর ডিক্রিপশনকে একত্রে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তাহলে পরীক্ষায় যদি তোমার কখনো আসে যে ক্রিপ্টোগ্রাফির ব্যাখ্যা দাও বা বর্ণনা করো, তখন তোমাকে এই সম্পূর্ণটা ব্যাখ্যা করতে হবে। তোমাকে বলতে হবে ডেটা বিকৃতভাবে উপস্থাপন করাকে বলা হয় এনক্রিপশন এবং বিকৃত ডেটাকে পুনরায় মূল ডেটায় রূপান্তরকে বলা হয় ডিক্রিপশন। এই এনক্রিপশন ডিক্রিপশনকে একত্রে বলা হয় ক্রিপ্টোগ্রাফি, যা নিম্নরূপ বলে এই ছবিটা তোমরা এঁকে দিবে। এরপর তোমরা যে কাজটা করবে ব্যাখ্যা করবে যে কিভাবে এনক্রিপশনটা হয়, তারপর তোমরা সাইফার টেক্সটের সংজ্ঞা দিবে, আর তারপর তৃতীয় প্যারায় তোমরা ডিক্রিপশনটা কিভাবে করা হচ্ছে সেটা তোমরা লিখবে। এটা 4 মার্কসে আসে। প্রশ্নটা এভাবে আসে, ডেটার সুরক্ষার ক্ষেত্রে বা সিকিউরিটির ক্ষেত্রে এনক্রিপশনের ভূমিকা দাও, এনক্রিপশনের ভূমিকা দাও। ঠিক আছে স্যারেরা? এই সংজ্ঞাটা আমাদের
সরি এই প্রশ্নটা আমাদের আসে, ঠিক আছে? তাহলে এই এনক্রিপশন আর ডিক্রিপশনকে একত্রে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তাহলে স্যারেরা আজ আমরা থিওরির কি শিখলাম? আজ আমরা থিওরিতে যা যা শিখলাম, একদম প্রথমে শিখলাম ইআর ডায়াগ্রাম। ইআর ডায়াগ্রাম অর্থাৎ টেবিল থেকে কিভাবে ইআর ডায়াগ্রাম তৈরি করতে হয়। আর এখন আমরা শিখলাম ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি, ঠিক আছে? আরও যদি তোমরা এখানে অতিরিক্ত কিছু অ্যাড করতে চাও, সেখানে তোমরা যে কাজটা করতে পারো, তোমরা এই কাজটা করতে পারো, সেটা হচ্ছে তোমরা এখানে একটু উল্লেখ করে দিতে পারো যে এইটুকু অংশ হচ্ছে আমার রিসিভার পার্টে, আর এইটুকু অংশ হচ্ছে আমার সেন্ডার পার্টে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা একটু ভালো মতো এগুলো দেখে নিও। আমাদের আগামী ক্লাসে আমরা এসকিউএল কমান্ড নিয়ে আলোচনা করব। এসকিউএল কমান্ডের বেশ কিছু লেকচার ইউটিউবের অন্যান্য কিছু ইয়েতে দেয়া আছে, তোমরা দেখে নিও, তাহলে আগামী ক্লাসে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।